এই ভিডিওটা আগে দেখে রাখলাম এই জন্য যে আজ যে আলাপ করবো দেখবেন যে বাঙ্গু বুদ্ধিজীবীদের চাইতে এই দরিদ্র মানুষেরা ভালো বুঝে রাষ্ট্র, অর্থনীতি ভালো বুঝে, আর্গুমেন্ট ভালো বুঝে, ভালো তো আর্গুমেন্ট তুলে তারা। যাই হোক, আপনারা জানেন যে বিএনপি সরকার বাজেট দিছে, প্রথম বাজেট। আপনি পত্রিকার মেলা আলাপ দেখবেন কিন্তু কিছু বুঝবেন না, পরস্পর বিরোধী কথা। বাজেট আসলে এই পত্রিকাগুলো ইউনিভার্সিটির মাস্টারদের যে জিগায় ক্যাঙ্কা হইল বাজেট, সেই মাস্টার গম্ভীর ভাবে কিছু কথা বলে। সামষ্টিক অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা নিয়ে আসবে, তবে কর কাঠামোর সংস্কার না হলে এই বাজেট উচ্চাশায়ী হয়ে থাকবে। ওই মাস্টাররা যদি কন এর মানে কি, কন তো বুঝায় দেখবেন পাইতেছে না, এর মানে হইতেছে ওই নিজেই বুঝে না জিনিসটা কি, তো না বুঝলে মূল্যায়ন করবি কি। আমি বেনে কইতেছি না, দেখেন কি কইছে, উচ্চাভিলাষী, বাস্তবতা বিবর্জিত, স্বপ্ন বিলাসী ও রাজনৈতিক চমক নির্ভর। দেখেছেন, প্রস্তাবিত বাজেট অনেক বড় অঙ্কের, কিন্তু একই সাথে বাস্তবায়নের ক্ষেত্রে অসার বা ফাঁকা বলে প্রতিভাত হচ্ছে। মানে বাস্তবায়ন মনে করে ফেলিছে। মানুষের জীবনযাত্রার ব্যয় কমানো এবং নতুন কর্মসংস্থান সৃষ্টির কোনো আশাবাদ প্রস্তাবিত বাজেটে দেখা যাইতেছে না। বুঝে একেবারে উড়ে দিছে। বাজেটের মাস্টার ইকোনমিক্সের নোবেল প্রাইজ পেয়ে গেছে মনে হয় প্রত্যেকটা। আর দেখেন, বাজেট ব্যবসা বান্ধব ও সংস্কারমুখী, বাস্তবায়ন চ্যালেঞ্জ বিসিআই। এবার আপনারাই কন, কি বুঝলেন এই কথাবার্তায়? কিছু বুঝিছেন? কোন আগামাথা আছে কথাবার্তা? আর নাই। বাঙ্গুরা অনেক জিনিসই বুঝে, কিন্তু একটা জিনিস একেবারেই বুঝে না, সেটা হইতেছে অর্থনীতি বা ইকোনমি। ইকোনমিটা যদি একজনই বুঝলোহিনি বাংলাদেশের, তাইলে দেশটা এতদিন ধরে এইভাবে ঘষ্টায় না। দেখেন, হাঙ্কের অর্থমন্ত্রী ইন্ডিয়ান মাল আমির খসরু মাহমুদ চৌধুরী কইছিল অর্থনীতি ঘুইরা দাঁড়াইতে 2 বছর লাগবি, কইছিল না মে মাসে? তারিখটা দেখান এডিটর সাহেব। বিগত সরকারগুলো থেকে সেটা মাইনাস মাইনাস এন্ড মাইনাস, এখানে যোগ কিছু নাই, শব্দ ঋণাত্মক। এখানে এইগুলো আবার মেকআপ করতে হচ্ছে। এমনকি অনেকগুলো বিল পর্যন্ত পেমেন্ট করে নেই তারা। পাওয়ার সেক্টর, এনার্জি সেক্টর 50,000 কোটি টাকার মতো বাকি রেখে চলে গেছে। মাশাআল্লাহ, এগুলো আবার সব পে করতে হচ্ছে। সুতরাং একটা বিরাট মানে অর্থনৈতিকভাবে একটা ভীষণ আমরা ঋণাত্মক অবস্থায় আছি। এখান থেকে প্রথমে আমরা এখান থেকে বের হতে হবে, তারপরে অর্থনীতি সামনের দিকে যাবে। আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন, আমি বলছি 2 বছর সময় লাগবে অর্থনীতি ঘুরে দাঁড়ানোর জন্য। 1 মাসও যায় না, এখন কইতেছে 4-5 বছর লাগবে ইকোনমি ঘুরে দাঁড়াইতে। কোনটা সত্য, আগেরটা না এখনকারটা? এই বাজেট নিয়ে নাকি আগে বাংলা লুথার কিং অনেকজন জ্ঞানী গুণী বিজ্ঞজনের সাথে কথা কইছে। হ্যাঁ, ভালো কথা। এর মধ্যে নাকি দেবপ্রিয় ছিল, সে বাজেট দেখে কইছে অনেকদিন পর প্রথম একটা চিন্তাশীল বাজেট পেয়েছি। দেখে বুঝতে পারে নাই কি কথা কইবে, বাজেটকে চিন্তা করতে পারে। হ্যাঁ, যাই হোক, আমি হাসিনার আমলে বাজেট নিয়ে এপিসোড করেছি, হয়তো অনেকেই মনে নাই বা দেখেন নাই। আজকে আমি হাতে ধরে দেখাই দেব বাজেট কেমনে দেখতে হয়, বিশেষ করে বাংলাদেশের মতো দেশের বাজেট কেমনে দেখতে হয়। আগে বুঝে নি বাজেট জিনিসটা আসলে কি, সেল চালায় বুঝে যাবেন কলে আমার আলাপে। এটা দেশ চালাইতে তোর টাকা লাগে, মন্ত্রী মিনিস্টার আছে, আমলা আছে, ঠোলা আছে, আর্মি আছে, কর্মচারী আছে, তাদের পালা লাগে, বেতন দেওয়া লাগে, ট্যাক্স তোলা লাগে, হাসপাতাল, স্কুল, রাস্তা, মেট্রো বানানো লাগে, এর জন্য টাকা লাগে। এই টাকা কেমনে তুলবে, কত টাকা তুলবে, আর এই টাকা খরচা করে কি হাতি ঘোড়া করবে, সেটা হিসাব হইতেছে বাজেট। সিম্পল জিনিস, খুবই সিম্পল, জলবৎতল রং। এই বাজেট করার আগে নাকি তারেক রহমান সরকার মেলা বুদ্ধিজীবী অর্থনীতিবিদদের সাথে আলাপ করছে, তারপরে এই বাজেট প্রসব করেছে। তো আসেন দেখি ক্যাঙ্কা বাজেট পয়দা করেছে এত আলাপ করিয়া, তাহলে বুঝবেন এরা কেমন বুঝে বাজেট জিনিসটা, রাষ্ট্র কেমন বুঝে, অর্থনীতি কেমন বুঝে। আসেন বুঝে দেখি, আল্লাহর নামে শুরু করি। একটা সংখ্যা দিয়ে শুরু করি, মাত্র একটা সংখ্যা, 6.8%। এটা কি? এটা হইতেছে বাংলাদেশের কর জিডিপির অনুপাত। এই একটা সংখ্যা জানলে আপনি পুরা বাজেট বুঝে যাবেন, কেন রাষ্ট্র ঋণ করে, কেন গরিবের উপর কর চাপে, কেন এই মাথা মোটারা ইকোনমির কিছু বুঝে না। এই একটা সংখ্যার ভিতরে সব লুকে আছে। কর জিডিপি অনুপাত আসলে কি, আর কেনই বা এটা সব, এটা বুঝতে হলে একটা জিনিস বুঝতে হবে যে কর জিডিপি অনুপাত মানে কি, হাতি না ঘোড়া, মাথায় দেয় না খায়। একটা দেশ একটা বছরে যত সম্পদ তৈরি করে তার কত শতাংশ রাষ্ট্র কর হিসেবে তুলতে পারে। ভাবেন একটা বিশাল বাজার, সেখানে সারা বছর কেনা বেচা হইতেছে, কেউ চাল বেচছে, কেউ জামা কিনতেছে, কেউ বেতন পাইতেছে, কেউ কারখানায় মুনাফা করতেছে, কেউ কর্মচারী আছে। এই পুরা বছরের সব কেনা বেচা, সব আয়, সব মুনাফা, সব মিলায় যে সম্পদ তৈরি হয় তার নাম জিডিপি। ধরেন এই বাজারে সব মিলায় বছরে 100 টাকার লেনদেন হলো, এটাই এই বাজারের জিডিপি। বুঝে চাও, রাষ্ট্র এই বাজারের ভেতরে দাঁড়ায় আছে, এটা চান্দাবাজ।
প্রত্যেকটা কেনা বেচায়, প্রত্যেকটা আয়ে, প্রত্যেকটা মুনাফায় তার একটা বখরা পাওয়ার কথা। বিক্রিতে ভ্যাট, আয়ে আয়কর, মুনাফায় কর্পোরেট কর, আমদানিতে ট্যাক্স, এই বখরাটাই কর। তাহলে প্রশ্ন, 100 টাকায় বাজার থেকে রাষ্ট্র কত টাকা ভাগ তুলতে পারলো, বখরা তুলতে পারলো? এটা হইতেছে রাষ্ট্রের ক্ষমতা। উন্নত দেশে তোলে 34 টাকা, বাংলাদেশে মাত্র 6 টাকা 80 পয়সা। এই 100 টাকার 6 টাকা 80 পয়সা, এটাই কর জিডিপি অনুপাত। বাজার বিশাল, কিন্তু রাষ্ট্রের হাতে আসে সামান্য। কর জিডিপি রেশিও এটা শুধু টাকার হিসাব না, এটা রাষ্ট্রের ক্ষমতার পরিমাপ। একটা রাষ্ট্র তার নাগরিক, বিশেষ করে ধনী নাগরিকের কাছ থেকে কতটা আদায় করতে পারে, সেটাই বলে দেয় রাষ্ট্রটা কতটা শক্তিশালী। তুলনা করেন, ইন্ডিয়ার কর জিডিপি 12%, নেপাল এমনকি যুদ্ধবিধ্বস্ত অর্থনীতির দেশগুলো আমাদের চেয়ে বেশি তোলে। আমরা দক্ষিণ এশিয়ার সবচেয়ে নিচের দিকে। কেন উন্নত দেশ উন্নত, এই একটা সংখ্যাই বইলা দেয় কলে। ধনী দেশগুলো যেমন আমেরিকা, জার্মানি, ফ্রান্স, জাপান আছে না, তাদের গড় কর জিডিপি অনুপাত হইতেছে 34%। ডেনমার্ক তোলে 45%, ফ্রান্স তোলে 43%। এবার মিলান, বাংলাদেশ 6.8, মানে উন্নত দেশগুলো তাদের অর্থনীতি থেকে আমাদের চেয়ে 5 গুণ বেশি কর তোলে। এই 5 গুণের ভিতরে লুকায় আছে কেন তারা উন্নত। ডেনমার্কে সবার জন্য বিনামূল্যে শিক্ষা, বিনামূল্যে চিকিৎসা, বেকার ভাতা, এইসব আসমান থেকে পড়ে না, আসে ওই 45% কর থেকে, কর জিডিপি অনুপাত থেকে। রাষ্ট্র ধনীর কাছ থেকে আদায় করে, তারপর সবার জন্য খরচ করে। এটাই উন্নত রাষ্ট্রের মূল মন্ত্র। আর আমরা তুলি 6.8%। তাই এটা তুলে রাষ্ট্র কি দিতে পারবে? তাই স্কুল ভাঙা, হাসপাতালে বেড নাই, ওষুধ নাই, ডাক্তার থাকে না, রাস্তায় গর্ত, কম কর মানে দুর্বল রাষ্ট্র। দুর্বল রাষ্ট্র মানে নাগরিকের জন্য কিছু করতে না পারা। আর এটাই বিএনপি সরকারের টার্গেট দিছে যে 9.6% নাকি নিবি। হ্যাঁ, 5 বছরে 6.8 থেকে 9.6%। মানে সরকার নিজেই স্বীকার করে নিচ্ছে 5 বছরেও তারা 10% দিতে পারবে না। যেখানে ডেনমার্ক 45% আর উন্নত দেশগুলোর গড় হইতেছে 34%। বাংলাদেশ 5 বছরের চেষ্টা করে 10-এর নিচে থাকবে, উন্নত বিশ্ব যেখানে দাঁড়ায় আছে তার ধারে কাছেও না। একটা রাষ্ট্র যদি তার অর্থনীতির 10% কর হিসেবে তুলতে না পারে, তাহলে নিজের ভবিষ্যৎ নিজের অর্থায়ন করতে পারবে না। তো তাকে অন্যের উপরে নির্ভর করতে হবে, ঋণের উপরে নির্ভর করতে হবে, রেমিটেন্সের উপরে নির্ভর করতে হবে, বিদেশি সাহায্যের উপরে নির্ভর করতে হবে। আর যে নিজের খরচ নিজে চালাইতে পারে না, সে স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে পারে না। কর জিডিপি 6.8% মানে শুধু কম রাজস্ব না, মানে এটা একটা পরনির্ভর রাষ্ট্র। আচ্ছা, এবার আসেন, এটা খুব ইন্টারেস্টিং জায়গা দেখি। সরকার তো ট্যাক্স তুলবে, কিভাবে তুলবে? তার ইনস্টিটিউট দিয়া, তাই না? কর্মী বাহিনী দিয়া। তো জনগণ তো তার সেবা দেখবে, সরকারের সেবা দেখবে, এমন ভাবে দেখবে যে মানুষ আগ্রহ নিয়ে ট্যাক্স দিবে। সে জানবে যে এই ট্যাক্সের টাকায় এমন সব সেবা আর সুবিধা পাবে যে সেটা নিজেও ব্যবহার করতে পারবে। এই যে রাষ্ট্রযন্ত্র আমরা পালি, পুলিশ, আর্মি, আমলা, কর্মচারী, এসব তো নাগরিকদের জন্য রাষ্ট্রের সেবা নিশ্চিত করার জন্য, তারাই তো ট্যাক্স তুলবে। তাহলে আসেন দেখি এই বিপুল রাষ্ট্রযন্ত্রকে পালতে আমরা কত খরচা করি আর তার তুলনায় কি পাই। এই বাজেট তো 9,38,000 কোটি টাকা, তাই না? কাদের জন্য? সবাই লাফাইতেছে, ইতিহাসের সবচেয়ে বড় বাজেট দিছে বিএনপি। তো এই বাজেটের টাকা কার জন্য খরচা হবে? আমার আপনার জন্য না, আমার আপনার জন্য না। এই বাজেটের 4/3 সরকারের পরিচালন ব্যয়, মানে বেতন ভাতা, প্রশাসন, অফিস, গাড়ি আর পুরানো ঋণের সুদ। মোট বাজেটের 74.5%, প্রায় 3/4। মানে কি দাঁড়াইলো? বাজেটের প্রত্যেক 4 টাকার মধ্যে প্রায় 3 টাকায় চলে যাবে রাষ্ট্রযন্ত্রটাকে সচল রাখতে। সরকারি কর্মচারী বেতন, অফিসের খরচ আর অতীতের দেনার সুদ। এই 3 টাকা কোনো নতুন কিছু তৈরি করবে না, কোনো কারখানা না, কোনো রাস্তা না, কোনো হাসপাতাল না। শুধু সরকারি বেতন ভাতায় 89,380 কোটি টাকা, বাজেটের প্রায় 9.5%। সুদ 1,27,500 কোটি টাকা, আরো 13.5%। তো দুইটা মিলে বাজেটের প্রায় 1/4, শুধু বেতন আর সুদ। একটা উন্নত রাষ্ট্রে বাজেটের সিংহভাগ যায় নাগরিকের দিকে, আর বাংলাদেশের 3/4 যায় রাষ্ট্রযন্ত্রের দিকে, নিজেকে টিকায় রাখতে। সেই রাষ্ট্রযন্ত্র যা ট্যাক্সের টাকা তুলতে পারে না, কোনো সেবাই দিতে পারে না, না স্বাস্থ্য, না শিক্ষা, না অবকাঠামো, না ব্যবসার সুবিধা। একটা উন্নত দেশে বাজেট হইল নাগরিকের জন্য রাষ্ট্রের খরচ। বাংলাদেশের বাজেট হইল রাষ্ট্রযন্ত্র টিকায় রাখার জন্য নাগরিকের খরচ। উন্নত রাষ্ট্র সংগ্রহ করে জনগণের কাছ থেকে, ফেরত দেয় জনগণকে। আর আমাদের রাষ্ট্র সংগ্রহ করে জনগণের কাছ থেকে, খরচ করে নিজের জন্য। যে বাজেট তার নিজের অস্তিত্ব টিকে রাখতে 3/4 নষ্ট করে ফেলে, খাইয়া ফেলে, সে বাজেট জনগণের ভবিষ্যৎ গড়ার বাজেট না, সেটা রাষ্ট্রের আত্মরক্ষার বাজেট। বাজেটের একক বৃহত্তম খাত কোনটা জানেন?
জনপ্রশাসন। মোট বাজেটের 15%, শিক্ষার চেয়ে বেশি, স্বাস্থ্যের 2.5 গুণ, প্রতিরক্ষার 3 গুণ। বাজেটের সবচেয়ে বড় খাত নাগরিকের শিক্ষা বা স্বাস্থ্য না, প্রশাসন নিজে, যাদের সার না বললে মাইন্ড করে সেই জনপ্রশাসন যারা হাসিনার আমলে বিনা ভোটে নির্বাচন করছে, সেই জনপ্রশাসন যারা হাসিনার পড়ার পরে ইউনূস সরকারের কাছ থেকে বেতন বাড়াই নিছে, সেই জনপ্রশাসন যারা বাংলাদেশের সম্পদ লুট করে অবসর জীবনে পশ্চিমে পাড়ি জমায়, সেই জনপ্রশাসন যাদের বেতনের টাকায় সংসার ঠিক মতো চলার কথা না থাকলেও পোলা মাইয়ারা বিদেশে পড়াশোনা করে, নিজের হেলথ চেকআপের জন্য যায় বিদেশে। একটা প্রশাসনের মূল কাজ 2টা, কর আদায় করা আর সেই টাকায় সেবা দেওয়া। আর এই প্রশাসন অর্থনীতির মাত্র 6.8% কর তুলতে পারে, মূল কাজেই ব্যর্থ। অথচ বাজেটের সবচেয়ে বড় খরচ এই প্রশাসনই চালানো হয়। একটা কোম্পানি কথা ভাবেন, যার সেলস ডিপার্টমেন্ট বিক্রি করতে পারে না, অথচ কোম্পানির সবচেয়ে বড় খরচ সেই ডিপার্টমেন্টের বেতন হয়। এই কোম্পানি, বেসরকারি প্রতিষ্ঠান টিকবে 1 বছরও টিকতো না, কিন্তু বাংলাদেশ টিকে আছে। কিভাবে টিকে আছে? আমাদের রক্ত চুষেছে। একটা উন্নত দেশে একটা বিশুদ্ধ প্রশাসন, সরকার চালানো খরচ কখনোই বাজেটের বৃহত্তম খাত হয় না। তাদের বাজেটের শীর্ষে থাকে সামাজিক সুরক্ষা, স্বাস্থ্য, শিক্ষা, নাগরিকের সেবার জন্য যা দরকার। প্রশাসন সেখানে সেবা বিতরণের একটা ছোট্ট খরচ মাত্র। আমাদের এখানে প্রশাসনের শীর্ষে। একটা উন্নত রাষ্ট্রের বাজেটের চেহারা নাগরিক কেন্দ্রিক, আমাদের বাজেটের চেহারা প্রশাসন কেন্দ্রিক। আর এই বাজেটকে দেবপ্রিয় বলে চিন্তাশীল বাজেট। তার মানে বুঝেছেন, ওই বাজেট রাষ্ট্র কিছু বুঝে। হ্যাঁ, কি মনে হয় বুঝে? বুঝবে কেমনে? ছবি দিন পড়াশোনা করেছে প্লেখানগর ইনস্টিটিউটে, উঠে পিএইচডি করেছে, ও পিএইচডি। এবার একটা জিনিস দেখায়, চমকায় যাবেন। আমরা যখন রাজনীতি করতাম, বাজেট আসলে কইতাম গরিব মারার কালো বাজেট মানে না, মানবো না। তা আমি জিগাইতাম গরিব মারে কেন বাজেট? জবাব দিতে পারতো না সিভিভির নেতারা। বুঝুম বাজুক মেলা কিছু কইতো, কিন্তু আসলে এই বাজেট গরিব মারার। আসলে কথাটা ঠিক আছে, টাকা যা তোলা হয় বাজেটের, তা গরিবের কাছ থেকে বেশি তোলা হয়। এটাই হইতেছে বাঙ্গুদের বাজেটের সবচেয়ে নির্মম অংশ। এটা বিস্তারিত বুঝতে হলে দেখতে হবে কর আসে কোথা থেকে। কর 2 ধরনের, প্রত্যক্ষ কর, ধনীর আয়ের উপরে মুনাফার